হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা স্বল্প বাজেটের লেটেস্ট সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে নো ওয়ে আপ। এই সিনেমাটি মুক্তি পেয়েছে 2 মাসও হয়নি। আর এই সিনেমাটিকে কেন স্বল্প বাজেটের বললাম, স্বল্প বাজেটে বলার কারণ হচ্ছে সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে মাত্র 46 কোটি টাকা। তবে আমার কাছে মনে হয়েছে 46 কোটি টাকা আন্দাজে মোটামুটি খারাপ হয় না একেবারে সিনেমাটা। তো যাই হোক, এই সিনেমার কনসেপ্টটা হচ্ছে একটা বিমান সাগরে পড়ে যাবে, সাগরের নিচে চলে যাবে এবং তারপর সেই বিমান থেকে কিভাবে আমাদের নায়ক নায়িকা বা মেইন চরিত্ররা সার্ভাইভ করে আসবে তা নিয়েই পুরো কাহিনী গিয়ে যাবে। কাহিনীটা খুবই সিম্পল, কিন্তু প্রতিটা মুহূর্তে একটা অনিশ্চয়তা কাজ করে। কে বাঁচবে, কে মরবে, এরপর কি হবে, মানে মোটামুটি টান টান একটা ব্যাপার থাকবে আর কি। তো এর জন্য আমার কাছে মনে হয়েছে হয়তো এই সিনেমাটি সম্পর্কে একবার আমাদের জানা উচিত, কারণ এই সিনেমার অনেক ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তো চলো আমরা কথা না বাড়িয়ে সিনেমাটি এক্সপ্লেন করা শুরু করি। বাট তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে, তুমি চাইলে ওটা দেখতেও পারো কিংবা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, বাংলাদেশের খুবই জনপ্রিয় ওয়েবসাইট বেডজিলি অ্যাপস ডাউনলোড করে বুঝে নাও 200 টাকা বোনাস। প্রতি রেফারে এখানে পাবে আনলিমিটেড 1000 টাকা বোনাস, আর তোমার জন্মদিনে পাবে বিনামূল্যে 5000 টাকা বোনাস, আর প্রথম ডিপোজিটে 800 টাকা ওয়েলকাম বোনাস তো রয়েছে। আর বোনাস নিয়ে আনলিমিটেড বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তোমার জেতা টাকা উঠাতে পারবে। আর 1000 টাকা ডিপোজিট করে বিনামূল্যে পাও 1500 টাকা। আর বেডজিলি টুর্নামেন্টে জিতে নাও ইয়ামাহা R15 ভার্সন 3, আইফোন 15 প্রো ম্যাক্স সহ অসংখ্য পুরস্কার। আরও রয়েছে 50,000 টাকা পর্যন্ত সাপ্তাহিক স্পোর্টস ক্যাশব্যাক এবং টেবিল গেমে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত সাপ্তাহিক ক্যাশব্যাক। তাই সকল বোনাস পেতে এখন রেজিস্ট্রেশন করো আর ইনকাম করো ঘরে বসেই। লিঙ্ক দেওয়া রয়েছে পিন কমেন্টে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমার শুরুতেই আমরা এবা নামের একটা মেয়েকে দেখতে পাই, আর সে তার বডিগার্ডের সাথে এয়ারপোর্টে যাচ্ছিল। আর এখানে লক্ষ্য, এবা ইংল্যান্ডের একজন বড় রাজনীতিবিদের মেয়ে। তো এবা যখন এয়ারপোর্টে আসে তখন আসে ওর বয়ফ্রেন্ড জেই এবং বন্ধু কায়েল, আর ওরা সবাই বেড়াতে আসছে হচ্ছে বাংলাদেশের কক্সবাজার। তো এরপর সবাই ফ্লাইটে বসে যায়, কিন্তু বিমানটা টেক অফ করার পরেই ব্রিটেনের সমুদ্র সীমা পার হওয়ার আগেই অনেক জোরালো ভাবে ঝাঁকাতে শুরু করে। তো সবার কাছে ব্যাপারটা অনেক নর্মাল মনে হয়, কারণ সাধারণত প্লেন টেক অফ করার পরে এরকম সমস্যা হয়। আর তখনই হঠাৎ করে এবার বডিগার্ডের চোখ যায় প্লেনের জানালা দিয়ে বাইরে, আর সে দেখতে পায় ইঞ্জিনে আগুন জ্বলে গিয়েছে। আর এরপর আমরা দেখতে পাই প্লেনের এয়ার হোস্টেস আসে এবং সবাইকে বলে যে অনেকগুলো পাখি প্লেনের ইঞ্জিনের ভেতরে ঢুকে গিয়েছে, এই কারণে ইঞ্জিনে একটু সমস্যা হয়েছে, বাট এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই, আমরা এটা হ্যান্ডেল করতে পারবো, আমরা ফিরে যাব। বাট তখনই দেখা যায় প্লেনের পুরো ইঞ্জিনটাতে আগুন ধরে যায়। আর তখন প্লেনে ঘোষণা করা হয় যে সবাই সবার সিট বেল্টটা পরে ফেলুন, আমরা একটা ক্র্যাশ ল্যান্ডিং করতে পারি। তো এর ফলে যেটা হয়, প্লেনের মধ্যে হইচই শুরু হয়ে যায় এবং প্লেনের মধ্যে যতগুলো প্যাসেঞ্জার ছিল সবাই মারাত্মক ভয় পেয়ে যায়। এবং এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কারণ দেখো একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় 2-1 বাঁচার সম্ভাবনা থাকে, বাট একটা প্লেন যখন দুর্ঘটনায় পতিত হয় প্লেনে না থাকে পার পার্সনের একটা প্যারাশুট। আর প্লেনে প্যারাশুট কেন দেন এটা বুঝতেই পারছো, কারণ প্যারাশুটের ট্রেনিং করতে তোমার এক্সট্রা 2-4-6 মাস লাগবে। প্লেনে যারা যাতায়াত করে তারা তো আর প্যারাগ্লাইডিং করতে পারে না, তো প্যারাশুট রাখা বৃথা। তো বুঝতেই পারছো যখন একটা প্লেনের এই অবস্থা হবে প্যানিক করা খুবই স্বাভাবিক। তো এরপর হঠাৎ করে আমরা দেখতে পাই ইঞ্জিন থেকে একটা মেটালের টুকরো অনেক জোরে প্লেনের সাথে বাড়ি খেয়ে প্লেনের বডির ভেতরে প্রবেশ করে। আর এর ফলে প্লেনে অনেক বড় একটা ছিদ্র হয়ে যায় এবং প্রচন্ড জোরে বাতাস ভেতরে ঢুকতে শুরু করে এবং সবকিছু নিচে পড়ে যেতে শুরু করে। আর এর সাথে কিছু মানুষও প্লেনের নিচে পড়ে যায়। আর তখনই পুরো প্লেনটি একটা প্যাসিফিক মহাসাগরে পড়ে যায়, যে কারণে পাইলটের সাথে সাথে সামনের সারি যারা ছিল তাদের মৃত্যু হয়ে যায়। কিন্তু প্লেনটি এমন ভাবে ক্র্যাশ করেছে যে সামনের অংশ পানির নিচে একদম ঢালে গিয়ে লাগে, আর তার নিচে অনেক বড় একটা খাদ রয়েছে। কিন্তু ভাগ্যক্রমে প্লেনটি এমন ভাবে মনে করো ভ্যাকুয়ামের মতো ঢুকেছে সাগরে, প্লেনের ভেতরে এখন অনেক বাতাস সরে গিয়েছে, যার কারণে পেছনের অংশে এখনো পানি ভরেনি। মানে এখানে পানিটাই ভ্যাকুয়ামের মতো কাজ করছে, যার জন্য পেছনে বাতাসের জন্য জায়গাটা এখন আটকে রয়েছে। আর ওই অংশতে রয়েছে হচ্ছে এবার বন্ধু, এবার বয়ফ্রেন্ড এবং সাথে আরো 2-1 মানুষ রয়েছে। কিন্তু এবার তার বডিগার্ডকে কোথাও দেখতে পায় না। তো এবার মনে করে হয়তো তার বডিগার্ড মারা গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরই ওর বডিগার্ড পানি থেকে উপরে উঠে আসে। আর তখন ওই দিক থেকে একটা বাচ্চার চিৎকার আওয়াজ পাওয়া যায়, যার নাম ছিল হচ্ছে রোজ, এবং সে তার দাদির সাথে পানির মধ্যে আটকে ছিল। তো এরপর বডিগার্ড করে কি ওর দাদিকে আর ওই রোজ নামের মেয়েটিকে উপরে উঠে নিয়ে আসে। তো বুঝতেই পারছো বডিগার্ড খুবই সাহসী। তো বর্তমানে প্লেনে এই কয়টা মানুষই বেঁচে রয়েছে আপাতত, কিন্তু বাইরে থেকে অনেক অদ্ভুত আওয়াজ আসছিল। তো এই শব্দ শুনে ওরা সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ ওরা এখন গভীর সমুদ্রে রয়েছে, যেখানে অনেক ভয়ঙ্কর সি ক্রিয়েচার রয়েছে। কিন্তু বডিগার্ড সবাইকে শান্ত থাকতে বলে এবং ওদেরকে বলে, দেখো এই প্লেনটি বর্তমানে এয়ারলকড হয়ে রয়েছে, যার কারণে এর ভেতরে খুব দ্রুত পানি আসতে পারবে না, এবং আমাদের এই পাশে মোটামুটি অক্সিজেনও রয়েছে। আর আমি আশা করছি যতক্ষণ পর্যন্ত আমরা এখানে সার্ভাইভ করবো ততক্ষণের মধ্যে উদ্ধারকারী টিম এসে আমাদের সবাইকে বাঁচিয়ে ফেলবে। কিন্তু এবা বলে আমাদের এখানে অপেক্ষা করা উচিত হবে না, আমাদের ওপরে ওঠার চেষ্টা করা উচিত। বাট বডিগার্ড তখন বলে, দেখো আমরা যদি ওপরে ওঠার চেষ্টা করতে চাই আমরা সবাই মারা পড়বো। প্রথমত আমরা সমুদ্রের অনেক গভীরে রয়েছি, অতখানি নিঃশ্বাস আমাদের নেই যে আমরা ওপর পর্যন্ত যেতে পারবো। দ্বিতীয়ত অনেক সি ক্রিয়েচার রয়েছে। আর তাছাড়া প্রত্যেক পাইলটই ক্র্যাশ ল্যান্ডিং করার আগে অবশ্যই ফ্লাইট ইনফরমেশন বা ক্র্যাশ রিপোর্ট এয়ারপোর্টে দিয়ে দেয়। তো খুব শীঘ্রই এই লোকেশনে উদ্ধার টিম চলে আসবে। তো এখন আমাদের এখানে অপেক্ষা করার ছাড়া এবং সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে,
অক্সিজেন তো অনেক বেশি নেই, অক্সিজেনের অভাব দেখা যায়, কারণ এই প্লেনে একটা মাত্র অক্সিজেনের সিলিন্ডার রয়েছে। আর তখন রোজের দাদি বলে আমাদের এই প্লেনে একজন অসুস্থ মহিলা রোগী উঠেছিলেন যাকে অক্সিজেন লাগানো হয়েছিল, আর তার সিলিন্ডার সামনে রয়েছে, কিন্তু তারা তো এখন পানির নিচে ডুবে রয়েছে। তো বডিগার্ড তখন বলে সমস্যা নেই, সেই সিলিন্ডারটি আমি নিয়ে আসবো, কারণ আমাদের অক্সিজেন সিলিন্ডারের অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে। তো এরপর বডিগার্ড করে কি পানির নিচে অক্সিজেন সিলিন্ডারটি আনতে যখন যাবে, তখন রোজের দাদি একটা রিকোয়েস্ট করে। সে বলে আমার হাজবেন্ড পানির নিচে রয়েছে, আর সে এখনো হয়তো সিট বেল্টের সাথে চেয়ারেই বাঁধা রয়েছে, তবে তার কাছে যে টুপিটা রয়েছে সেটা প্লিজ নিয়ে আসবেন, কারণ আমি সবসময় আমার হাজবেন্ডের টুপিটা আমার সাথে রেখে স্মৃতি হিসেবে বাঁচতে চাই। কিন্তু দাদি তুমি নিজে বাঁচবা নাকি তাই তো গ্যারান্টি নাই, তুমি তোমার হাজবেন্ডের স্মৃতি চিন্তা করছো। তো যাই হোক, এরপর বডিগার্ড করে কি নিচে চলে যায়, প্রথমে গিয়ে সেই টুপিটা নেয়, আর তারপর অক্সিজেন সিলিন্ডারও পেয়ে যায়। তবে এগুলো নিয়ে সে আবার করে কি সামনের দিকে একটু আগায়, যে কোনো খাবারপত্র বা কিছু পাওয়া যায় কিনা, বা আরো অক্সিজেন বা আরো প্রয়োজনীয় জিনিস পাওয়া যেতে পারে। বাট তখনই এখানে একটা হাঙর চলে আসে প্লেনের ভাঙা দিয়ে এবং বডিগার্ডের উপর হামলা করতে যায়। বাট বডিগার্ড কোনো রকমে নিজেকে বাঁচিয়ে আবার চলে আসে পানির উপরে, কিন্তু ওদিকে এবার অনেক ভয় পেয়ে গিয়েছিল, কারণ নিচের পানিতে অনেক বেশি তোলপাড় হচ্ছিল, কারণ বুঝতেই পারছো এত বড় একটা হাঙর এসেছে। তো যাই হোক, ওই বডিগার্ড করে কি বয়স্ক মহিলাটির হাজবেন্ডের টুপিটা তাকে দেয়, সিলিন্ডারও দেয়, কিন্তু পানির উপরে সে যখন উঠে আসবে তার আগে ওই হাঙরটি বডিগার্ডের পা টেনে নিয়ে পানির ভেতরে চলে যায় এবং বুঝতেই পারছো বডিগার্ড এখানেই সাফারি কিরকিরা হয়ে যায়। তো এটা দেখে সবাই অনেক বেশি স্তব্ধ এবং ভয় পেয়ে যায়। তো যাই হোক, আস্তে আস্তে ওরা করে কি এয়ারলক পকেটে যায়, যেখানে এখনো পানি ওঠেনি, মানে সবাই আস্তে আস্তে আরো উপরের দিকে উঠতে থাকে যেখানে পানি আরো কম, এবং ওরা সবাই একসাথে হয়েছিল। তো ওদের এখন ডাবল ভয়, প্রথমত ওদের হাতে সময় খুব কম, ভেতরে অক্সিজেন শেষ হয়ে যাবে, আর বিমানটা আস্তে আস্তে এদিকে তো পানি চলে আসবে বিমানের ভেতরে, তার উপর বাইরে হাঙর, না পারছে বেরোতে না পারছে ভেতরে থাকতে। আবার এদিকে এবার যে ফ্রেন্ড রয়েছে যার নাম হচ্ছে কায়েল, ওর হাতে অনেক ব্যথা, কারণ ওর হাতের হাড্ডি ভেঙে গিয়েছে। আর তখন রোজের দাদি বলে আমি একজন নার্স, আমি তোমাকে হেল্প করতে পারি। তো এরপর রোজের দাদি করে কি কোয়েলের হাতটা এমন ভাবে ব্যান্ডেজ করে দেয় যে ওর হাতের ব্যথা মোটামুটি কমে যায়। আর তারপর আমরা সমুদ্রের উপরে একটা হেলিকপ্টারকে আসতে দেখি, আর এটা এবার বাবা পাঠিয়েছে, কারণ বুঝতেই পারছো এবার বাবা অনেক বড় একটা পলিটিশিয়ান, আর ওরা এখানে এসেছে মূলত এবার জন্যই, মানে আর এবার জন্য বাকি প্যাসেঞ্জারদের আর কি ভাগ্য খুলবে। কিন্তু হেলিকপ্টার যখন ওই লোকেশনে আসে তারা কিছুই খুঁজে পায় না, কারণ পুরো প্লেনটি পানির নিচে ডুবে গিয়েছে। আর ওইদিকে আমরা দেখতে পাই পানির নিচেও প্লেনটিতে বেশ তোলপাড় শুরু হয়েছে, মানে প্লেনের মধ্যে অনেক হাঙর ঢুকে পড়েছে ছিদ্র দিয়ে, এবং ওই হাঙরগুলো করছে কি নিচে যে মৃত মানুষজন রয়েছে তাদেরকে খাচ্ছে। আর এটার কারণে যেটা হচ্ছে প্লেনে ঝাঁকি খাচ্ছে এবং প্লেনটা আস্তে আস্তে আরো ভেতর দিকে যাচ্ছে, আবার বাইরেও প্রচুর হাঙর রয়েছে। তো যাই হোক, এবার এখন পড়ে গিয়েছে আরো বিপদ, ওদের যে কোনো একটা স্টেপ নিতেই হবে, কারণ ওরা যদি এখানে থাকে ওরা পানিতে ডুবে মারা পড়বে। কিন্তু তখনই আমরা দেখতে পাই প্লেনটির উপর একটা লিক হয় এবং পানি ভেতরে প্রবেশ করতে শুরু করে এবং প্লেনের ভেতর আরো বেশি তোলপাড় শুরু হয়ে যায়। আর তখন সবাই প্লেনের ভেতরে এক একটা জিনিস শক্ত করে ধরে রাখে, আর তারপর প্লেনটির আরো নিচের দিকে নেমে গিয়ে ওই শক্ত জিনিসে আটকে থাকে। আর এখানেও লক্ষ্য, প্লেনটি যদি আরো নিচে চলে যায় তাহলে একেবারে কিন্তু গিরি খাদে চলে যাবে, ওদের একজনও বাঁচবে না। তো ওরা তখন সবাই ঠিক করে ওদের যে কোনো মূল্যে এখান থেকে আগে বেরোতে হবে। কিন্তু এখানকার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে হাঙর, যে করে হোক হাঙরগুলোকে ডিস্ট্র্যাক্ট করে ওদেরকে উপরে উঠতে হবে। আর তখন রোজ বলে আমরা হাঙর থেকে একটা উপায় বাঁচতে পারি। আমাদের স্কুলের ম্যাডাম বলেছিল যে হাঙররা বাবল পছন্দ করে না, বাবল মানে যে পানির নিচে যে হাওয়া ওঠে সেগুলো আর কি। তো আমরা যদি কোনোভাবে চারদিকে অনেক বাবল তৈরি করতে পারি তাহলে হাঙরদেরকে সরানো যাবে। আর তখন ওদের যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিল সে বলে আমি প্লেনে যাওয়ার সময় দেখেছিলাম যে এখানে কয়েকটা যাত্রী ছিল যাদের কাছে স্কুবা ড্রাইভিং এর জিনিস ছিল, তার মানে তারা হয়তো স্কুবা ড্রাইভিং করতে কোথাও যাচ্ছিল, তো ওগুলো আমাদের কাজে লাগবে, ওগুলোর সাহায্যে আমরা উপরে উঠতে পারি। আর তখন এবার বয়ফ্রেন্ড অনেক হতাশ হয়ে যায়, বলে না কিছুই করতে পারবো না, আমরা খুব শীঘ্রই মারা পড়বো, আমরা কেউই বাঁচতে পারবো না। তো ওর এরকম হতাশাজনক কথা শুনে আরো সবাই ভয় পেয়ে যায়। আর এবার তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সে করে কি ভয়ে নিজেকে ওয়াশরুমে আটকে ফেলে, তবে খুব দ্রুত নিজের ইমোশন কন্ট্রোল করে আবার বাইরে বেরিয়ে আসে। আর এইদিকে আমরা দেখতে পাই যে হেলিকপ্টারটা পানির ওপরে ছিল, তারা কিছু না পেয়ে ফিরে যাচ্ছিল, কিন্তু তখন ভাগ্যক্রমে নিচ থেকে কিছু প্লেনের ভাঙা অংশ উপরে চলে আসে এবং হেলিকপ্টারের পাইলটটা দেখে ফেলে এবং তারা বুঝতে পারে এখানেই প্লেনটা ডুবেছে। আর এরপর তাদের মধ্যে থেকে দুইজন ডুবুরি নিচে লাফ দেয় এবং ওরা ডুবে থাকা প্লেনটির কাছে পৌঁছেও যায়। আর তখন ওদের মধ্যে একজন করে কি প্লেনের ভেতরে প্রবেশ করে আর একজন বাইরে থাকে। আর প্লেনের বাইরে যে ছিল সে উইন্ডো থেকে ভেতরের লোকদের এবাদের বোঝানোর চেষ্টা করছিল তোমরা টেনশন করো না, আমরা তোমাদের বাঁচাতে চলে এসেছি। বাট তখন এবার ওই উদ্ধারকারীকে বলতে থাকে আরে ভাই আগে তুই বাঁচলে সে আমাদের বাঁচাবি, বাইরে অনেক শার্ক রয়েছে। বা ডুবুরি এটা কিছুই বুঝতে পারে না, কিন্তু যতক্ষণে বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছে, একটা শার্ক এসে ওই ডুবুরিকে টেনে নিয়ে যায়। আর তার কিছুক্ষণের পর ওরা প্লেনের ভেতরে আরেকটা চিৎকার আওয়াজ পায় পানির নিচ থেকে, তার মানে দ্বিতীয় ডুবুরিকেও শার্ক খেয়ে নিয়েছে। আর তখন এবার বয়ফ্রেন্ড বলে তার মানে আমাদের আর কোনো আশা নেই, কিন্তু তারপরে একটু আশা রয়েছে, ওই দুটো ডুবুরি যে এসেছিল আমরা যদি কোনোভাবে ওদের দুটো সিলিন্ডার পেয়ে যাই আমরা হয়তো ওই অক্সিজেন দিয়ে ওপরে উঠতে পারবো। মানে শালার চিন্তা ভাবনা কি, ডুবুরিরা অক্সিজেন নিয়ে আসলে টিকতে পারলো না, ওরা ওদের অক্সিজেন নিয়ে ওপরে উঠে যাবে। তো যাই হোক, তারপর এছাড়া আর কোনো উপায় নেই, ওরা সিদ্ধান্ত নেয় যে করে হোক অন্তত একটা ডুবুরি যেটা ওই প্লেনের ভেতরে মারা গিয়েছে তার অক্সিজেন সিলিন্ডারটা পেলেও ভালো হবে। তো কিছুক্ষণ পরে দেখা যায় যে পানির ভেতরে আর নড়াচড়া হচ্ছে না, এটার মানে হচ্ছে শার্ক প্লেন
থেকে চলে গিয়েছে। কিন্তু তখনই এবার বয়ফ্রেন্ডের পা পিছলে যায় এবং সে পানির মধ্যে পড়ে যায়। আর এটা দেখে এবার অনেক বেশি ভয়ে প্যানিক করতে থাকে, তার বয়ফ্রেন্ড জোরে জোরে চিৎকার করতে থাকে। বাট তখন ওর বয়ফ্রেন্ড উঠে আসে এবং বলে এটা একটা প্রাঙ্ক ছিল। সিরিয়াসলি হালার পুত্তর এই সময় প্রাঙ্ক আসে? কিন্তু এই বিষয়টিতে বাকি সব অনেক বেশি রেগে যায়। আমি হলো তো ওকে পিটাতাম আগে সিরিয়াসলি। তো যাই হোক, আমার পিটানোর দরকার নাই বা বাকি কারো পিটানোর দরকার নাই। তখন একটা শার্ক এসে ওর পা টেনে ওকে নিয়ে যায়। কিন্তু তখন এবার কাইল অনেক জোরে ওকে টানতে শুরু করে, উপরের দিকে উঠে নিয়ে আসে। কিন্তু এর ফলে যেটা হয়, ওর পা ভেঙে যায় এবং ব্যথায় প্রচন্ড চিৎকার করতে থাকে। আর তখন রোজের দাদি ওকে করে কি সিট বেল্টের মাধ্যমে পায়ের রক্ত পড়া বন্ধ করে দেয়। বাট এত গভীর যখন ছিল যে প্রচন্ড পরিমাণে রক্ত পড়ছিল। তো যাই হোক, এরপর ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট বলে যে আমাদের বিমানের পেছনের যে স্টোরের অংশ রয়েছে সেখানে স্কুবা ডাইভারদের কিছু জিনিসপত্র রয়েছে, ওগুলো যদি আমরা আনতে পারি তাহলে হয়তো ওগুলোর সাহায্যে আমরা উপরে উঠতে পারবো। তো এবার তখন বলে আমি নিজে গিয়ে সেগুলো নিয়ে আসবো। তো এরপর ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট করে কি পেছনের দরজা খুলে দেয় এবং একটা লাইটার দেয়। লাইটার না, একটা ফ্লেয়ার হবে আর কি। আর ওই ফ্লেয়ারের মাধ্যমে ভেতরে আলোকিত হয়ে যায়। তো যাই হোক, এরপর এবার করে কি ওই রাস্তাটি দিয়ে সেখানে পৌঁছে যায় যেখানে ওই স্কুবা ড্রাইভারের জিনিসপত্র রয়েছে। আর তারপর এবার ওই স্কুবা ড্রাইভারের জিনিসপত্র নিয়ে উপরের দিকে আসার সময় একটা অক্টোপাসের উপর হামলা করে দেয়, ছোট একটা অক্টোপাস। আর এর ফলে লাইটটি অফ হয়ে যায় এবং পুরো জায়গাটি অন্ধকার হয়ে যায় এবং বুঝতেই পারছো এবার ওখানে স্টাক হয়ে গিয়েছে অন্ধকারে। তো এই কারণে ওপরের সব অনেক টেনশনে পড়ে যায়। আর তখন ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট এবাকে বাঁচানোর জন্য নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর যখন ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট নিচে নামতেই যাবে তখনই এবার করে কি উপরের দিকে চলে আসে এবং সাথে করে ওই ড্রাইভিং এর জিনিসগুলো নিয়ে আসে। আর এখানে 4টা ড্রাইভিং স্যুট ছিল এবং মাস্ক ছিল। ওরা যখন এটা নিয়ে খুশি তখনই দেখা যায় এবার বয়ফ্রেন্ড অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গিয়েছে। মানে বেশি পাকনা হইলে এরকমই হয় আর কি। তো এটা দেখে এবার অনেক ভেঙে পড়ে। কিন্তু তখনই প্লেনের মধ্যে আবার তোলপাড় শুরু হয়ে যায়, মানে হাঙ্গররা আবারও হানা দেওয়ার জন্য ঢুকেছে। আর এই কারণে যেটা হয়, প্লেনের সামনের যে অংশটাকে ছিল সেটা ক্র্যাক বা ভাঙতে শুরু করে এবং এর মানে হচ্ছে ওরা খুব দ্রুত পানির নিচে চলে যাবে। তো এবার তখন বলে আমাদের খুব দ্রুত এই পানি থেকে বেরোতে হবে, নয়তো আমরা সবাই ডুবে এখানে মারা পড়বো। কিন্তু কায়েল অনেক বেশি ঘাবড়ে গিয়েছে, এবার বন্ধু। আর এর কারণটা হচ্ছে কায়েল সাঁতার কাটতে যায় না। কিন্তু এবার তখন বলে তোমাকে সাঁতার কাটতেও হবে না, তুমি জাস্ট সুইমিং স্যুটটা পরবে আর এরপর নজলটা খুলে দেবে, তাহলে তোমার আর সাঁতার কাটার প্রয়োজন পড়বে না। মানে বিষয়টা আমি বুঝিয়ে বলি, লাইফ জ্যাকেটটা যে রয়েছে সেটার মধ্যে হয়তো গ্যাস চেম্বার রয়েছে, ওই নজল খুলে দিলে হয় কি ওই লাইফ জ্যাকেটটা ফুলে যায় হাওয়ায়। তো ওই হাওয়া তো তোমাকে অটোমেটিক্যালি পানির উপরে নিয়ে আসবে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই এবার অক্সিজেন সিলিন্ডার গুলো নিয়ে আসে, যেটা বডিগার্ড নিচ থেকে নিয়ে এসেছিল। আর সবাইকে জ্যাকেট পরতে বলে। তো সবাই যখন জ্যাকেট পরে এবং তারপর যখন ওপরের দিকে উঠতে থাকে তখনই প্লেনটি নড়াচড়া করা শুরু করে। এর মানে হচ্ছে প্লেনটির সামনের অংশ ভেঙে নিচে তলিয়ে গিয়েছে এবং ওদের খুব দ্রুত পানির উপরে ওর দিকে উঠতে হবে এবং প্লেন থেকে মাস্ট বের হতে হবে। কিন্তু তখন রোজের দাদি হঠাৎ করে বলে ওঠে আমি তোমাদের সাথে যাব না, কারণ আমার বয়স হয়ে গিয়েছে। আমি যদি তোমাদের সাথে যাই তোমাদের জীবন চলে যেতে পারে, কারণ আমি বুড়ো মানুষ, তোমাদের পুরো টিমকে স্লো করে দেবো। আর যেহেতু আমাদের কাছে একটা মাত্র অক্সিজেন সিলিন্ডার রয়েছে, এই একটা অক্সিজেন সিলিন্ডার তোমাদের কাজে লাগবে। কিন্তু আমার একটা রিকোয়েস্ট, আমার নাতনিকে প্লিজ বাঁচিও। তো এবার তখন প্রমিস করে আমি আপনার নাতিকে বাঁচাবো। তো এরপরে আমরা দেখতে পাই রোজকে সাথে নিয়ে ওরা পানির ভেতর ঢুকে যায়। আর যখন ওরা পানির ভেতরে যায় তখনই সেখানে আবারও শার্ক বেচারা চলে আসে। কিন্তু এই মুহূর্তে এবার মনে পড়ে রজের বলা ওই কথাটা যে শার্ক বাবল পছন্দ করে না। আর তখন ওরা করে কি শার্কের সামনে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অনেকগুলো বাবল ছুড়ে মারে। আর এটা দেখে শার্ক দূরে সরে যায়। আর এদিকে রোজের দাদি নিজেকে ওয়াশরুমে আটকে ফেলে। আর এইদিকে আমরা দেখতে পাই কায়েল আর ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট একসাথে রয়েছে, ওরা একসাথে বের হবে। তো সর্বপ্রথম ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট পানির বাইরে আসে এবং নিচের দিকে চলে যায়, মানে বুঝতেই পারছো নিচ দিকে গিয়ে তো বেরোতে হবে। কিন্তু কায়েল ভয়ে একটা জিনিস ধরে ওখানে আটকে ছিল, এদিকে আসছিল না। তো এই কারণে ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট করে কি আবারও পেছনের দিকে এগিয়ে যায় ওকে আনার জন্য। কিন্তু তখনই কায়েলের উপর একটা শার্ক অ্যাটাক করে এবং ওকে মেরে ফেলে। আর ফ্লাইট অ্যাসিস্ট্যান্টও তখন কায়েলের চিন্তা বাদ দিয়ে রোজ এবং এবার দিকে চলে যায়। আর তারপর ওরা তিনজনে এক জায়গায় হয়ে ওই এক অক্সিজেন সিলিন্ডার থেকে সবাই বারবার মতো অক্সিজেন নিচ্ছিল এবং তখনই এবার একটা ঘটনা করে, সে ওদের দুজনকে বলে তোমরা দুজনে অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে উপরে চলে যাও, কারণ এটা তিনজনের জন্য হয়তো যথেষ্ট হবে না। তো এরপর এবার লাস্টবারের মতো করে কি ওই অক্সিজেন সিলিন্ডার থেকে অনেক বড় একটা নিঃশ্বাস নেয় আর তারপর ওদেরকে চলে যেতে বলে। আর এর ফলে ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট এবং রোজ দুজনে মিলে তাদের জ্যাকেটের নজল খুলে দেয় এবং এর ফলে ওদের জ্যাকেটটি হাওয়া দিয়ে ভরে যায় এবং ওরা সিলিন্ডারটি নিয়ে উপরের দিকে চলে যায়। আর এরপর এবার যখন তার জ্যাকেটের নজলটি খুলবে যাতে সেটা হাওয়া দিয়ে ভরে যায় উপর উঠতে পারে, বাট তার আগে এখানে একটা শার্ক চলে আসে এবং ওর উপর হামলা করে দেয়, যে কারণে এবার প্লেনের ভেতরে প্রবেশ করতে হয়। আর এরপর শার্ক যখন চলে যায় তখন সমস্যা হচ্ছে দুটো। প্রথমত এবার কাছে কোনো অক্সিজেন সিলিন্ডার নেই, আর এবার পানির নিচে তো বেশিক্ষণ থাকতে পারবে না, তো ওকে দ্রুত বের হতে হবে। তো এরপর যখন আবারও বের হতে যাবে তখন আবার একটা শার্ক চলে আসে এবং প্লেনও গভীর দিকে নামতে শুরু করেছে। তো এবার এখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে, বাইরে বের হওয়ার অনেক রাস্তা খোঁজে, কিন্তু রাস্তা খুঁজে পায় না। প্লেনটি আরো গভীরের দিকে যেতে শুরু করে, কিন্তু প্লেনটা গভীরে যাওয়ার আগেই পেছনের একটা ভাঙা রাস্তা পেয়ে যায় এবার এবং বাইরে বের হয়ে জ্যাকেটের নজলটি খুলে দেয় আল্লাহর নাম নিয়ে, যে যা থাকে কপালে। তো জ্যাকেটটি ফুলে যায় এবং উপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু পানির উপর ওঠার আগেই ওর বডির ভেতরের পুরো অক্সিজেন শেষ হয়ে যায়, যে কারণে মাঝপথে ও বেহুশ হয়ে পড়ে। কিন্তু ভাগ্যটা অনেক
অনেক ভালো ছিল। ও উপরে যখন ভেসে ওঠে একটু পরে ওর জ্ঞান ফিরে আসে, কিন্তু আশেপাশে ও কাউকেই দেখতে পায় না, দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখতে পায় না। আর ও তখন মনে করে হয়তো ওই ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট এবং রোজ মারা গিয়েছে, কিন্তু তখনই আমাদের সবাইকে অবাক করে দিয়ে ওখানে হেলিকপ্টার চলে আসে এবং দড়ির মাধ্যমে ওকে উপরে টেনে নেওয়া হয় এবং ওপরে উঠেও দেখতে পায় যে রোজ এবং ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট অলরেডি হেলিকপ্টারের মধ্যে রয়েছে। তো যাই হোক, এবার এটা ভেবে ভালো লাগে যে সে রোজের দাদিকে কথা দিয়েছিল যে রোজকে বাঁচাবে, সে রোজকে বাঁচাতে পেরেছে, কিন্তু এবার তার বয়ফ্রেন্ড, তার বন্ধু, তার বডিগার্ডকে হারিয়েছে, আর ওদিকে রোজ তো তার দাদাদের দুজনকে হারালো। তো যাই হোক, সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ওরা বেঁচে গিয়েছে, পেছনের দিকে তাকানোর আর কোনো পথ নেই। তো এরপর হেলিকপ্টারটি ওদেরকে নিয়ে সামনের দিকে এগোয়, আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না এই সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে, তবে মাঝে মাঝে এই সিনেমার কিছু কিছু জায়গা ছিল খুবই উত্তেজনাময়, যে কি হবে, ওকে বাঁচবে না মরবে, মানে ওভারঅল একেবারে খারাপ লাগে নাই। বাজেট আন্দাজে একেবারে যে খুব খারাপ সিনেমা হয়েছে সেরকম নয়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আর গাইজ, যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট, এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও, তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে, আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে। এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3 মাস পর্যন্ত, এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব, আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি। যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও, পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা, এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো ওনার, সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও, এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।